এরপর আলোচনা করতে আসবেন জনাব মোহাম্মদ শাহজাহান স্যার। সম্মানিত সভাপতি, ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব উপস্থিত আছেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক রেবারেন্ড দেব, আমার সামনে উপস্থিত শিক্ষক মন্ডলী এবং আমার স্নেহের শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই বছরটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশাল একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আগস্ট মাসের ৫ তারিখের আগে বাংলাদেশের সারা দেশের অবস্থা একরকম ছিল, এখন অন্যরকম। আর ঘটনা প্রবাহের কথা যদি বলতে হয়, ঘটনাটা শুরু আমাদের মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে, এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল মুক্তিযোদ্ধা এবং তাদের বন্ধুদের এত কোটা থাকতে পারবে না, এবং কোটা সব মিলে এত ছিল যে সাধারণ শিক্ষার্থীরা সুযোগই পেত না। এরই পরিপ্রেক্ষিতে প্রথমে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। পরবর্তীতে প্রথম দিকে সরকার এ বিষয়ে কোনো কর্ণপাতই করেনি, নীরবতা পালন করে যাচ্ছেন, হবে হচ্ছে আদালতের বিষয়, এইভাবে দিন কাটাচ্ছিল। কিন্তু এক সময় এই দাবিটি শেষ পর্যন্ত এক দফা দাবিতে রূপান্তরিত হয়। এক দফা দাবি যখন ওঠে, এরপর সরকার এই আন্দোলন দমন করার জন্য সরাসরি ছাত্রদের উপর গুলি চালানো হয়, এবং এতে করে আগস্ট মাসের পুরো জুলাই মাস এবং আগস্ট মাসের শেষ পর্যন্ত আমাদের দেশে হাজার খানেক তাজা প্রাণ ধরে যায়, এবং শেষ পর্যন্ত এই আগস্ট মাসের ৫ তারিখে এই সরকারের পতন হতে বাধ্য হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পালিয়ে যায়। এটাই ছিল মোটামুটি গণ আন্দোলনের সংক্ষিপ্ত ঘটনা প্রবাহ। তো আমাদের সামনে আরো শিক্ষক মন্ডলী আছেন, তারা বলবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে জনাব শান্তিনুর স্যারকে বিভিন্ন পরিবর্তন জানাচ্ছি মঞ্চে কিছু বলার জন্য। বৈষম্যবিরোধী আন্দোলনের সভা এবং জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সহকারী প্রধান শিক্ষক দিবা, সামনে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। যে ঘটনার কথা এখানে বলা হয়েছে, ঘটনা সম্পর্কে আমরা সবাই জানি। তো এই অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়ে গেছে, এই অভ্যুত্থানে ছাত্র সহ যারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের বিদেহী আত্মা যেন পরপারে জান্নাতবাসী হয়, সেই দোয়া করছি। এই ঘটনার প্রেক্ষিত এটাই প্রমাণ করে ছাত্র জনতা অন্যায় মেনে নেয় না। অন্যায় কোনো আচরণ, কোনো বৈষম্য ছাত্র জনতা মেনে নেয় না। সেই 1948 সাল থেকে শুরু, যখন মাতৃভাষার দাবিতে ছাত্ররাই কোথাও প্রতিবাদ করেছিল, কার্জন হলে যখন কায়েদে আজম মোহাম্মদ জিন্নাহ বলেছিলেন উর্দু
only shall be the state language of Pakistan সেই তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছিল কার্জন হলে নো নো। সেখান থেকে আমরা মূলত অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ সেটা বাঙালি করতে পারে, বাঙালি ছাত্র করতে পারে, সেখান থেকে শুরু। এরপর 1952 সালে ভাষা আন্দোলনের যে আত্মত্যাগ, 1958 সাল, 62 সাল, 69 সাল, 1971 স্বাধীনতা, এই স্বাধীনতার সময়ও ছাত্র জনতা সবাই কাঁধে কাঁধ মিলে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। অবশেষে আমরা স্বাধীনতা পাই। বাংলাদেশ অভ্যুদয় ঘটে, এর কিছুদিনের মধ্যেই আবার একটি বিগত ঘটনা ঘটে 1975 সাল, সেই ঘটনা আমরা জানি। এরপর সরকারের ধারাবাহিকতায় ইমিডিয়েট যে গভর্নমেন্ট ছিল বিগত অতীতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের কিছু অন্যায়, অবিচার, গণতন্ত্রহীনতা, বিচারহীনতা, ন্যায্য দাবি আদায়ের আন্দোলন, এটাকে অস্বীকার করা, সর্বোপরি মুখের ভাষা, কথা, ওয়ার্ডস ইজ এ পাওয়ার, আমি মনে করি আর কি। কথা, এই যেই কথা থেকে আন্দোলনের বেগবান হয়েছিল সেই কথা সম্পর্কে আমরা সবাই জানি। আমি এখানে উপবিষ্ট ছাত্রদেরকে উপদেশ দেব, তোমার মুখের ভাষা যেন কখনো খারাপ না হয়, মুখের ভাষাকে সংযত করে কথা বলতে হবে। আর একটি কথা, এই আন্দোলনের পরে আমরা যে দেশ এখন পেয়েছি, মোটামুটি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে আমরা আমাদের ন্যায্য দাবি দেওয়ার কথা বলতে পারি, কিন্তু নিকট অতীত আমরা এগুলি করতে পারিনি। এই মুহূর্তে আমাদের সমস্যা রয়ে গেছে। আপনারা দেখেছেন গতকাল তার আগের দিন চিন্ময় নামে ইসকনের এক সাম্প্রদায়িক দলের নেতা ষড়যন্ত্র করতেছে। মুদ্রা কথা ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সত্যিকার অর্থে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের একটি উস্কানিমূলক কার্যক্রম এটি। আমি এই অনুষ্ঠানের মধ্যে মাধ্যমে সকলকেই ধৈর্য ধারণ করার এবং ন্যায়ের পথে থাকার অনুরোধ করছি। ছাত্রদেরকে বিশেষভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। এক দুদিন আগে আমাদের যে ঘটনা ঘটলো, সুরাটি কলেজ, কবিরচন্দ্র কলেজ, মাহবুব রহমান মোল্লা কলেজ, এই কলেজের ছাত্ররা আমার মনে হয় অনেকটাই বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি না হলে, ধৈর্য ধারণ করলে হয়তো এই পরিস্থিতি হতো না। সরকার যারা আছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, সরকারের প্রশাসন সঠিক ভূমিকা পালন করে নাই, এটা আমার ব্যক্তিগত মত। সরকারের উচিত আরো কঠোরভাবে যে কোনো ধ্বংসাত্মক কার্যক্রমকে বন্ধ করা, পদক্ষেপ গ্রহণ করা। সবার উদ্দেশ্যে আবার সেই কথা বলবো, বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে, তোমার মুখের ভাষা সংযত রাখবে, তুমি সফল হতে পারবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শামসুল্লাহ স্যারকে। আহ্বান করছি রাশেদ স্যারকে। রাশেদ স্যার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদয়ের পথে সুবিধার বাণী, ভয় নাই রে ভয় নাই, নিঃশেষে প্রাণ দিয়ে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত অত্র বিদ্যালয়ের স্মরণ সভা সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল ম্যাডাম, উপস্থিত আছেন বিদ্যালয়ের বিভাগ শাখা সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব জেনারেল দেব, মঞ্চে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাসুদ সিদ্দিক স্যার, আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং স্নেহের ছাত্ররা, আজকের যে বিষয়ে অনুষ্ঠান আছে এ বিষয়ে আগে বক্তারা বলে গেছেন। আর যেহেতু এই ঘটনাগুলো একেবারেই নিকটে ঘটেছে, যেহেতু সবাই এর প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী, কিভাবে কি ঘটেছে সবই জানা, তবে ছাত্ররাই যে শক্তি এবং ছাত্রদের মধ্যে দেশপ্রেম যখনই জাগ্রত হয় তখনই বৈষম্য দূর হয়। এটা যুগে যুগে প্রমাণিত। ব্রিটিশ বিরোধী আন্দোলন ছাত্রদের নেতৃত্বেই হয়েছে, সেখানে প্রীতলতা ওয়াদ্দেদার মতো আরো অনেকেই শহীদ হয়েছে। এরপরে পাকিস্তান এসেছে, পাকিস্তানের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে, ভাষা আন্দোলন করেছে ছাত্ররা, ছাত্রদের নেতৃত্বে। 69-এর গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে, 71-এর মুক্তিযুদ্ধ ছাত্রদের নেতৃত্বেই হয়েছে, ছাত্ররা সক্রিয় ভূমিকা রেখেছে। 90-এর যে এসব বিরোধী আন্দোলন, সেখানেও ছাত্ররা নেতৃত্ব দিতে আন্দোলন করেছে। তো যখনই দেশপ্রেম, যখনই দেশের কথা আসে, যখনই ছাত্রদের তথা আম জনতার অধিকারের কথা আসে, তখনই ছাত্ররা যখন ভূমিকা রাখে তখন দেশ সফল হয়। তেমনি ঘটনা ঘটেছে নিকট ভবিষ্যতে, নিকটে অতীতে। তো আমি এখানে যারা উপস্থিত আছে তাদেরকে বলবো যে সবার আগে দেশ এবং দেশপ্রেম যখন যার মধ্যে থাকবে তারাই দেশের সুযোগ্য নাগরিক। যখনই বৈষম্য আসবে তখনই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এই রুখে দাঁড়াতে গিয়ে যারা আত্মাহুতি দেন তারাই ইতিহাস হয়ে থাকে, তারাই শহীদের মর্যাদা লাভ করে। আমি কালকে একটা ঘটনায় বলি, দেশপ্রেম কিভাবে হয়। কালকে যখন পরীক্ষা হলে ডিউটি করছিলাম, খাতা গুছায় যখন চলে আসবো, তখন 6-এর একটা ছেলে এসে বলছে, স্যার আমি লাইট গুলো অফ করে দেই। আমার মধ্যে কিন্তু মারাত্মক আবেগ সৃষ্টি হয়েছে যে বাচ্চার মধ্যে কত দেশপ্রেম আছে। 6-এর ছেলে এইরকম অনেক প্রমাণ দিতে পারো তোমরা। তোমরা স্কুলের খাবার পানি, যেটা খাবার পানি দিয়ে হাত মুখ ধো, পা ধো, এটা খাবার জলে দেয়া, আবার ট্যাপ ছেড়ে দিয়ে চলে যাওয়া। আর অন্য একটা ছেলে আসে, সেই ট্যাপটা বন্ধ করে। তো যে ট্যাপ বন্ধ করলো তার মধ্যে দেশপ্রেম আছে, যে লাইট ট্যাপ বন্ধ করে তার মধ্যে দেশপ্রেম আছে। তো যাই হোক, আমাকে মতো স্যার বলেছে সংসদে ভোলা করলে। তো তোমাদের প্রতি শেষ কথা হচ্ছে যে তোমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে এবং যখনই কোনো বৈষম্য আসবে, যখনই কোনো অন্যায় দেখবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আমিনুল স্যারকে।
বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আহতদের স্মরণে স্মরণ সভা, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা অনুগামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আরো উপস্থিত আছে আমাদের বিভাগ শাখার সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দু একটা কথা আমার কোন চাক্ষুষ দেখা এরকম একটা কথা আমি তোমাদের সামনে উপস্থাপন করার জন্যই আমি মাইকের কাছে এসেছি। আমার পরিচিত এখানেই বাসা, সে পেশায় শিক্ষক, ইংলিশের শিক্ষক, এবং একটা তার মোবাইল মার্কেটে মোবাইলের দোকান আছে। সে বিগত ছাত্র নেতা ছিল ঢাকা কলেজের, কোন একটা সংগঠনের সম্পাদক ছিল, সেটা আমি আর বললাম না, কোন একটা সংগঠনের। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এরিয়া সায়েন্স ল্যাবে তার দায়িত্ব ছিল, এবং সে অনেক ছাত্রের সাথে তার যোগাযোগ আছে, পিছনের অনেক ছাত্রের সাথে সে আন্দোলন প্রতিদিনই আন্দোলন করে যাচ্ছে। 4 তারিখ, 5 তারিখের আগে 4 তারিখ তারা যথারীতি আন্দোলন করছে। এই সময় পুলিশ এবং অন্যান্য একটা রাজনৈতিক দলের ক্যাডার বাহিনী মুহুর্মুহ পুলিশ ছুটতে থাকে, তোমরা সবাই জানো। এই সময় অনেকেই শহীদ হয়ে যায়, আর এই ভাইয়ের পায়ের মধ্যে গুলিটা লাগে। কিন্তু যখন গুলিটা পায়ের ভিতরে লাগে তখন সে একটু বুঝলো যে কি যেন একটা হয়েছে। কিছুক্ষণ পরে সে আর দাঁড়াইতে পারে। এই ঘটনাটা সে কোন একটা চ্যানেলে এই কাহিনীটা বর্ণনা করছে, সেটা আমি একটু বলতেছি। তারপরে তাকে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা করে দেখে আসলে তার পায়ের মধ্যে গুলি নাই, কিন্তু আসলে পায়ের মধ্যে তার গুলি রয়ে গেছে। সে আবার এসে আন্দোলনে, এই ঘটনা ঘটে 4 তারিখ সকাল 10টার দিকে, সে আবার আন্দোলনে হাজির হয়। পরে কিছুক্ষণ পরে সে আর একেবারে হাঁটতে পারতেছে না। তারপরে ওই টাইমে সে এমনভাবে ঘটনাটা বর্ণনা করলো যে আমি যদি এই টাইমে এই অবস্থায় যদি আমি রিক্সা দিয়ে যাই তাহলে আমাকে বিরোধীরা দেখে আমাকে মেরেও ফেলতে পারে। এই ভয়ে সে ওই সময় ময়দান থেকে মানে সে যায়নি। তারপরে অন্ধকার যখন হয়ে গেল তখন একটা রিক্সা নিয়ে সে বাসায় আসে এবং একটা হাসপাতালে ভর্তি হয়। আমি এই ভাইয়ের অপারেশনের সময় আমি উপস্থিত ছিলাম, কেয়ারি হাসপাতাল, ওখানে তার অপারেশন হয়। এখন মোটামুটি সুস্থ এবং সে রাষ্ট্রের জন্য বলিষ্ঠ কিছু পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে আমি তার সাথে যোগাযোগ রাখি, দেখতেছি। এই একটা মানে প্রত্যক্ষ ঘটনা তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখানে শিক্ষণীয় ব্যাপার হলো, ছাত্ররা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা দিয়ে, কোটা আন্দোলন। সে কোটা থাকবে না, মেধাই সবকিছু হবে, কিন্তু সরকার তালবাহানা করার কারণে সেটা অন্য একটা রূপ, এক দফাতে চলে যায় সরকারগত। আর যখন ছাত্ররা সব দল মত নির্বিশেষে সকল ছাত্র শিক্ষক সকলেই যখন রাস্তায় নেমে আসে, তখন সরকার তাদের সেই শক্তি তাদের শেষ হয়ে যায় এবং তারা সারেন্ডার করতে বাধ্য হয়। তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে শিখলাম একতা, শক্তি, ইউনিটি। এটা ছাত্ররাই সর্বপ্রথম এগুলো দেখিয়েছে। তারপরে না সাধারণ মানুষ এটার মধ্যে একত্রিত হয়েছে। এই জন্য আমরা বলবো ছাত্রদের যে তোমরা এই বৈষম্য বিরোধী ছাত্ররা যে একটা দেশকে একটা নতুন করে স্বাধীন করলো, সেই চেতনায় তোমরা উদ্দীপ্ত হবে এবং আগামীতে আমাদের দাবি থাকবে সরকারের প্রতি, আমাদের শিক্ষা কারিকুলামে ছাত্রদের যে সিলেবাসটা আছে, সিলেবাসটাকে পরিমার্জিত করে সুন্দর একটা সিলেবাস নিয়ে ছাত্রদের সৃজনশীল ধর্মীয় মূল্যবোধ এই মিশ্রণে একটা শিক্ষা ব্যবস্থা করবে, যেন ছাত্ররা মূল্যবোধ সম্পন্ন, ইসলামী মূল্যবোধ সম্পন্ন একটা ভালো মানুষ হতে পারে।
এটা আমি উপদেষ্টাদের কাছে আহ্বান রাখবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমিনুল স্যারকে। এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রধান শিক্ষক মহোদয় জনাব নুরুন্নাহ ম্যাডামকে অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছোট সময় মনে হয় সবাই এই কার্টুনটা দেখেছো, রাজু মিনার কার্টুন। সেখানে আমরা দেখি যে রাজু সবসময় জিতে যেত, মা তাকে কি করতো, খাবারের সময় বেশি খাবার আর কাজের সময় আবার কাজ করতে দিত না। মেয়ে মানে মিনা সব কাজ করতো, কিন্তু খাবার সময় মিনা আবার ডিম যখন খেতে যেত মিনা পেত অর্ধেক আর রাজু পেত পুরাটা গোটাটা। এখানে এই যে ভাগ বাটোয়ারা এখানে কিন্তু আমরা একটা ভাগ দেখতে পাচ্ছি, ছেলের জন্য বেশি মেয়ের জন্য কম। এটাকে কিন্তু বৈষম্য বলা হয়, তাই না? তো এটা তো একটা পরিবারের বৈষম্যের কথা বললাম, কিন্তু রাষ্ট্র যখন স্বাভাবিক নাগরিকের উপরে কোনো বৈষম্য করে তখন সেটা আন্দোলনের রূপ নেয় একটা সমাজে। তো আমরা আজকে আলোচনায় অবতীর্ণ হয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছেলেরা যে কি কারণে প্রাণ দিয়েছিল এবং শেষটায় কি ঘটেছে সেই সম্পর্কে। আমার সম্মানিত অনেক শিক্ষক এখানে এসে বললেন, অনেক ব্যাপারই তোমাদের জানা হয়েছে এবং তোমরা আগে ভাগে জানো, কারণ এই সময়টা তোমরা সবাই মোটামুটি বড়ই ছিলে, বোঝার ক্ষমতা তোমাদের ছিল, তোমরা টেলিভিশনের পর্দায় গল্পে সবই জেনেছো। এখানে কোটা নিয়ে প্রথমে আন্দোলনটা শুরু হয়। কোটা হলো এমনই একটি অংশ যেখানে যা একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। সাধারণত সমাজ কোটা নির্ধারণ করা হয়ে থাকে, কিন্তু এতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন দেখা যায় এই কোটাগুলো ভুয়া হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, তখন মেধাবীরা বঞ্চিত হয়। তো মেধাবীরা বঞ্চিত হতে হতে অনেক বছর ধরেই তারা এটা নিয়ে প্রতিবাদ করছিল যে এটা পরিবর্তন হওয়া দরকার, কিন্তু হচ্ছিল না কোনো মতেই। আমরা দেখেছি 2024 সালে 1 জুলাই এই আন্দোলনটা এই বৈষম্য বিরোধী সংগঠন ছাত্রদের নিয়ে তৈরি হয় এবং জুলাই আগস্টে এই আন্দোলনটা বেশ বেগবান হয় এবং একটা সময় এই আন্দোলন অসহযোগ আন্দোলনে পরিণত হয়। তখন তাদের একমাত্র চাওয়া ছিল যে এই সরকারকে, বিগত সরকারকে সরাতে হবে, কারণ কি এ যদি থাকে তাহলে তাদের মতবা অধিকারগুলো তারা পাবেন এবং একটা সময় তারা সফল হয়। আমরা জানি যে বিগত সরকারে সবাই নেই সবাই চলে গেছেন, তাদেরকে বাধ্য হয়েছেন। তো এই যে আন্দোলনের উদ্দেশ্য ছিল এটাই যে সুবিধা বঞ্চিত বা অধিকার বঞ্চিত ছাত্ররা যেন তাদের অধিকারটা পায়, তাদের আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। এই আন্দোলনে অনেকেই মারা গেছে। এক একটা সংগঠন এক একভাবে বলে, যে কেউ বলেন 700, কেউ বলেন 1200, কেউ বলেন 1500। আসলে অসংখ্য ছেলে, ছাত্র, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ মারা গেছে। উদ্দেশ্য একটাই ছিল, দেশ স্বাধীন হোক, পুনরায় স্বাধীন হোক, অর্থাৎ মানুষ যেন কথা বলতে পারে, তার অধিকারগুলো ফেরত পায়, এটাই উদ্দেশ্য ছিল। বিভিন্ন বেসরকারি, সরকারি, ইউনিভার্সিটি ছেলেরা এখানে অংশগ্রহণ করেছে, এমনকি স্কুল পর্যায়ের ছেলেরা অংশগ্রহণ করেছে। আমরা মৃত্যুর অনেকের ঘটনায় জানি এবং জানার পর আমাদের আসলে অনেক কষ্ট লাগে যে যারা কি শুধু দেশের মানুষের জন্য বা অধিকারের জন্য প্রাণ দিতে একটু দ্বিধাবোধ করে না। ছোট ছোট ত্রিপুট লিখে গেছে মায়ের কাছে, ফিরে যদি না আসি ক্ষমা করে দিও। আসলে প্রাণ মানুষ কখন তুচ্ছ করে, যখন যে জিনিসের জন্য সে আন্দোলন করতে পারে সেটা মনে প্রাণে একেবারে ধারণ করে। প্রাণের মায়া কিন্তু সবাই আছে, তারা কিন্তু প্রাণের মায়া তুচ্ছ করে দিয়েছিল। আমি সেই সকল শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানাই। তো প্রেক্ষাপট
পরিবর্তন হয়েছে, এখন নতুন নির্বাচন হয় নাই ঠিকই, কিন্তু অনেকেই আমরা জানি যে আমাদের আমাদের বর্তমানে দেশ চালানোর জন্য উপদেষ্টা আছেন এবং বিভিন্ন পর্যায়ে এক একজন দায়িত্ব গ্রহণ করেছেন। তারা সংস্কার করার চেষ্টা করছেন, হয়তো তাদের লক্ষ্য পূরণও হবে। তো আমাদের যেসব ছেলেরা মারা গিয়েছে, শহীদ হয়েছে, আমরা যদি তাদের চাওয়াটাকে মূল্য দিতে পারি, সরকার যারা ক্ষমতায় আছে তারা মূল্য দিতে পারে, বা পরবর্তী যদি কোনো সরকার আসে মূল্য দেয়, তাহলে তাদের একটি সচেত সম্মান দেখানো হবে এবং তাদের পরিবার তৃপ্ত হবে, তাদের সন্তানের গান যে পিঠা জানি এই চেতনা তাদের বুকে ধারণ করে তারা পরিতৃপ্ত হবে। আমি আমার স্নেহের শিক্ষার্থীদের বলছি যে তোমরা পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হবে, দেশের কথা ভাববে, দেশের মানুষের কথা ভাববে, প্রয়োজনে তোমরা এগিয়ে যাবে, কারণ তোমরা তরুণ, এখন কিশোর, একটা সময় তরুণ তারুণ্যে ভরপুর হবে। তোমাদের চিন্তা চেতনায় এই জিনিসগুলো যেন আগে স্থান পায়। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে। এখানে তোমরা আমাদের কথায় সাড়া দিয়ে এসছো, ধৈর্য সহকারে বসে আছো, আমাদের টিচারদের কথাগুলো শুনেছো, আমি মনে করি এগুলো অন্তরে ধারণ করবে। আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। এবারে আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, সাংস্কৃতিক পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান। আবার আমাদের সেই নদীর উপস্থাপক ফজলে রাতুলকে বলবো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য। এরপর কবিতা নিয়ে আসবে রেদওয়ান জান্নাত, ষষ্ঠ গ। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের কবিতা বাঁচতে দাও। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, উঠতে দাও। রঙিন পাতা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। জোনাক ছোকা আলোর খেলা খেলছে রোজি, খেলতে দাও। মধ্য দিনে নরম ছায়া ডাকছে ঘুঘু, ডাকতে দাও। বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল দিলে পান্ডৌরি নাও নাইছে সুখে, নাইতে দাও। গাহিন গাঙে সুজন মাঝি নাও বইছে, নাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়ছে, নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। ধন্যবাদ। এরপর দলীয় সঙ্গীত নিয়ে আসবে অভিরূপ মৃধার নেতৃত্বে মন্দির সুপার জলে কত প্রাণ হলো বলিদান। মুক্তির মন্দির সুপার জলে কত প্রাণ হলো বলিদান। কত বিপ্লবী বন্ধুর রাতে শালার ওই শিকাল হারা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা। শালার ওই শিকাল হারা, তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে। কত তরুণ গেছে অস্ত্রালে, মুক্তির মন্দির সুপার তলে কত প্রাণ হলো বলিদান।
মৃত্যুঞ্জয়ের চরণ চুলি যারা দীন জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে জাগালো ভাষা, যারা দীন জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কোমলে গাথা, আজ রক্ত কোমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের বলে, মন্দির মন্দির সুখান প্রাণে পদপ্রাণ হলো বলিদান। মুক্তির মন্দির সুখান প্রাণে পদপ্রাণ হলো বলিদান। ধন্যবাদ অভিরূপ মৃধা ও তার দলকে। এরপর কবিতা থেকে নিয়ে আসবে মোহাম্মদ আবিদ জালাল। আবৃত্তি করছে কবি ইমদাদ শাহের কবিতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র শ্রমিক মজুরি মিলে আমরা অংশেষ, বিশ্ববোধে জেগেই রবে বৈষম্যহীন এক বাংলাদেশ। রবে না যেথা রক্তধারা, মায়ের চোখের অশ্রুধারা, যেথায় অন্যায় অবিচার, যেথায় গরিব নির্বিচার। ছাত্র ছত্র আম জনতা রুখে দেওরে রত্নাদা, ভণ্ড নেতার মদদ খাট, ভেঙে চুলে করে লোপাট। তরুণের ডাকে জেগেছে বিশ্ব এই নতুন স্বদেশ, নতুন দিনের হাতছানি দেয় নতুন বাংলাদেশ। ওরা উদ্দাম, ওরা দুর্বার, ওরা শৃঙ্খল ভেঙে চলে বারবার। দেখেছে বান কন্যা তাজা রক্তে রঞ্জিত উত্থান, ওরা নির্ভীক নির্ভয় হুঁশিয়ার সাবধান। বাতাসে রক্ত বাড়ে পুরা গন্ধ বিভৎস রাস, তাজা তাজা রক্তের ঘাম এখন ভাসছে এখানে ওখানে। কেন এমন হলো আমাদের সাথে? আমরা চেয়েছিলাম শুধু আমাদের অধিকার, ন্যায্য অধিকার, যা যুগ যুগ ধরে তোমরা কেড়ে নিয়ে চলেছ। আবু সাইদ মায়ের সরল সাহসী ছেলেটা সরল মনে বুক পেতে দিয়েছিল। সহ্য হলো না মৃত্যুর বিভৎস ঘণ্টা, বেজে উঠল তোমাদের দানবীয় রাইফেল। স্মরণ প্রাণটা কোথায় যেন মিলিয়ে গেল। নির্মুগ্ধ মায়ের বিনয় আমের ছেলেটা, মার এখনই প্রতিদিন মূর্ছা যায়। কি দোষ ছিল ওদের, কি দোষ জাতির প্রতিভার কবর রচিত এই সহিংসতা। সহিংসতা রাজনীতি পথচিত্র শুধুই ক্ষমতার মোহ, জাতিকে অন্ধকারে রাখা খুবই জালিমদের। এই বাংলায় আর কোনো স্থান হবে না, তোমাদের বিচার হবেই হবে। ধন্যবাদ। এরপর একক গান নিয়ে আসছে অভিরূপ কুমার সরকার। দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে। আহারে আকাশে বাতাসে কত জারি জারি ভাসে, একটা লাগে না আমার তো তারাও লাগে না। দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে। এই মাটিতে
আউলিয়া হাজার হাজার মরমিয়া কত দরদিয়া তারাই বানাইলো আসল লালন রবি ঠাকুর নজরুল জীবনানন্দ জসিমউদ্দিন কবিতার বুলবুল পঞ্জমি লাগে না আমার হলক লাগে না পঞ্জমি লাগে না আমার হলক লাগে না দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে কণ্ঠ আমার ভাটিয়ালি পরাণ ভাওয়ালিয়া আমি তো আর গাই না রে গান কেউ যেন চায় গাওয়াইয়া কণ্ঠ আমার ভাটিয়ালি পরাণ ভাওয়ালিয়া আমি তো আর গাই না রে গান কেউ যেন চায় গাওয়াইয়া আর মনের যে কোকিল ডাকে বছর 12 মাসে ইচ্ছা করে মাটি হয়ে মাটিতে যাই মিশে বাঁশরি লাগে না আমার মন্দিরাও লাগে না বাঁশরি লাগে না আমার মন্দিরাও লাগে না দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে আরে আকাশে বাতাসে কত যাই সাই ভাসে একতারা লাগে না আমার দোতারাও লাগে না দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে এরপর আবৃত্তি আসবে সপ্তম খ সায়েম রহমান পুরাণে লেখা সাম্যবাদী কবিতা গাহি সামনের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সামনের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল গায়ক কনফুসিয়াস চার বাচ্চারা ভুলে যাও বেড়াল বন্ধু যা খুশি হও পিঠে পিঠে কাঁধে মধ্যে যা খুশি খুশি অভিনয় কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল বিবিধ যেগুলা বেস্তান গ্রন্থের সাথে করে যায় কিন্তু কেন এই পরিশ্রম মগজের মানুষের শুরু দোকানে কেন এই দর কষাকষি পথে ফুটে দাঁড়াতো তোমাদের রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবো সভা খুলে দেখো কিছু গান তোমাদের রয়েছে সকল ধর্ম সকল চিন্তাধারা তোমার হৃদয় বিশ্ব দেখুন সকল দেবতা কেন খুঁজে ফেরত দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালের হাসিছেন তিনি অমৃত বিহার নিভৃত ধন্যবাদ ষষ্ঠ শ্রেণীর ক শাখার আবৃত্তি নিয়ে আসছেন ফাহিম ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ফাহিম ফয়সাল। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি আমার স্বরলিপি। গাছে গাছে ফুল ফুটে ফুটে কত কি গাছে গাছে ফল ধরে ধরে কত কি আমাদের চারপাশে আছে কত কি আমরা যা দেখি সেই সব মহান আল্লাহর সৃষ্টি আমাদের আশেপাশে পাখিদের গান শুনতে যে কি মিষ্টি আমাদের আশেপাশে পাখিদের গান শুনতে যে কি মিষ্টি আম জাম কাঁঠাল কলা খেতে যে কি মিষ্টি এই সব কিছুই আল্লাহর সৃষ্টি আমাদের যে চোখের দৃষ্টি সেটাও আল্লাহর সৃষ্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ফাহিম ফয়সালকে। আমরা একটু জোরে করতালি দিয়ে উৎসাহিত করব। এবারে ফজলে আব্দুল
কবিতা নিয়ে আসছে পদ্মের আলো। আমার নাম মোহাম্মদ পদ্মের আলো। আবৃত্তি করছি জুলুমের শিকার জুলাই। অধিকার শিকারে পা দিয়েছিলাম রাজপথে, শিকারে বাধা দিতে চাই চলছে গুলি পথে পথে। দেশ নাকি মুক্ত স্বাধীন ৭১ ডিসেম্বরে, তবে কেন গুলি চলে কথা বলতে গেলে পরে। একজনকে থামাতে তাদের আহত চেষ্টা, লাখজন দাঁড়িয়ে গেলে কি হবে তাদের শিশু? আমার দেশের মানুষের রক্তে যাচ্ছে রাস্তা ভেসে, গদিতে থাকা জল্লাদদের আওয়াজ আসছে ভেসে। ভেবেছে তাদের হাসি, তবে তাদের জয়ধ্বনি। বুলেট মেরেছে নির্বিচার, করেছে প্রাণহানি, তবে বদলেছে সময়, এসেছে নতুন দিনের মিছিল। ছাত্র হয়েছে আজ ভয় ডরহীন, দারুণ সংগ্রামশীল। বুলেটের ভয় পাই না মোরা, যত পারবি কর গুলি কর। বিবেকহীন পশু তোরা, তবে লাশের হিসাবটাই কর। আজ থামাবি একজনকে, কাল আসবে ১০ জন রে। স থেকে যে লাভ হবে বুঝতে আর পারবি না রে। ভাষার জন্য যুদ্ধ করে তবে লাভ হল কি আর? যদি আমার ভাইয়ের বিচার চাইতেই না পারি আর। মুখ খুলছে হাজার জন, গান গাইছে লাখো জন। কয়জনের মুখ থামাবি, লাশ করবি আর কয়জন? রাতের আধারে ছাত্র ধরতে বাসায় ২০ আনা, ৭১ থেকে ২৪ পার্থক্য। কই সেই প্রশ্ন মনে বেরোনা? জোয়ার তো এসেছে ভাই, থামানো যাবে না তাই। যতদিন না আমার ভাই হত্যার বিচার পাই, এই সংগ্রাম অন্যায় অত্যাচারের দুর্নীতির বিরুদ্ধে। তাই যতদিন না পাই বিচার, দেশ থাকুক অবরুদ্ধে। মৃত্যুর ভয় নেই আর, যায় চলে যাক প্রাণ, তবু দেশ স্বাধীন যাতে বাঁচতে পারে আগামী প্রাণ। সবাইকে ধন্যবাদ। আমরা জানি, সবাই মনে হয় জানি, পদ্মের আলো এটিএন বাংলায় বিভিন্ন প্রোগ্রাম করে, গল্প বলার আসর, আরো বিভিন্ন প্রোগ্রাম। এবং আমাদের স্কুলে একটা গ্রুপ আছে, ওখানে গার্ডিয়ানের তরফ থেকে ওখানে দেওয়া হয়। অনুষ্ঠানগুলো আমরা দেখবো, সুন্দর ওর বাচন ভঙ্গি উপস্থাপনা। সেই পদ্মের আলো আমাদের সামনে, ও কিন্তু বিভিন্ন প্রোগ্রামে যায়। আমরা ওকে আরেকটু জোরে করতালি দিয়ে উৎসাহিত করি। এবারে সঙ্গে নিয়ে আসবে আমাদের সাদারুল ইসলাম স্যার। সাদারুল ইসলাম স্যারকে আমি সাধারণত যে কোনো অনুষ্ঠানে স্কুলের আগে কবিতা আবৃত্তি করতাম। আজকে কবিতা আবৃত্তি না করে একটি বিশেষ চাপা কষ্ট থেকে, আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও আমি গানের পর্বে এসেছি। কষ্টটা হলো, বিগত সরকারের আমলে কিছু দেশাত্মমূলক গান এক ধরনের নিষিদ্ধ হয়ে গিয়েছিল। পত্রিকায় দেখতে পেয়েছিলাম, আপনাদের হয়তো কারো মনে পড়তে পারে, জনৈক সেনাবাহিনীর এক সদস্য বাংলাদেশের একটা অনুষ্ঠানে, সে তার গ্রামের একটা অনুষ্ঠানে এই আজকের এই দেশাত্মবোধক গানটি গেয়েছিল এবং পরবর্তীতে সেই সরকার তার চাকরি নট করে দিয়েছিল। বর্তমানে চাকরি ফেরত পেয়েছে কিনা আমি জানি না। আর এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই শহীদদের এই অনুষ্ঠানে আমি সেই সরকারের প্রতিবাদ হিসাবে আজকে এই গানটি আমি অযোগ্য হিসাবেও গাওয়ার চেষ্টা করব। গানের গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলাউদ্দিন আলী, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা,
মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ 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 বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে নিবিড় বন ছায় প্রিয় পাপিয়ার হৃদয়ের দ্বার খোলে। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে নিবিড় বন ছায় প্রিয় পাপিয়ার হৃদয়ের দ্বার খোলে আমার তাতেই রেখেছি শান্তির দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ। বাংলাদেশ 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 বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। প্রথম বাংলাদেশ এই গানটি মূল অনুষ্ঠানে ক্যামেরা ত্রুটির কারণে তখন সম্পূর্ণ রেকর্ড করা যায়নি, পরে এডিট করে এটা সম্পূর্ণ করা হলো, এই জন্য আমরা দুঃখিত। অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব তারাকান্ত দাস। Sapi,
বাহুর মাঝে রোহে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। আমরা আসলে সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য আমরা অনুষ্ঠান যত তাড়াতাড়ি চেষ্টা করেছি শেষ করার জন্য। আমাদের আরো অনেক গায়ক, অনেক আবৃত্তিকার ছিল, আমরা তাদের নিয়ে অনুরোধ করে আসলে সুযোগ দিতে পারিনি। এবারে একেবারেই শেষ পর্যায়ে আমরা এখন অনুষ্ঠানের মোনাজাত পরিচালনার জন্য আমি গিয়াসউদ্দিন স্যারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের মত প্রকাশ করতে পারছি, আবার বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকে তো স্মরণ সভা, এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। মোনাজাত সংস্কৃতির একটা অংশ, ইসলাম সাংস্কৃতিক একটা অংশ। এই হিসেবে আমরা মোনাজাত করতে পারি। মোনাজাতের আগে আমরা সূরা ফাতিহা একবার পাঠ করব, সূরা ইখলাস তিনবার পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। আসলে যখন তেলাওয়াত করা হয় পবিত্র কালামে পাক থেকে, যখন তেলাওয়াত করা হয় তখন নীরবে তেলাওয়াত শুনতে হয়, হয় পড়তে হয় না হয় শুনতে হয়। এছাড়া অন্য কোনো কথা বলাটা বড় ধরনের অন্যায়। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তা শোনা, নীরবে শ্রবণ করা হলো ওয়াজিব। আমরা এটা জানি না, হয়তো অনেকেই আমরা ভবিষ্যতের জন্য এটা জেনে নিব যে যখনই কোরআন তেলাওয়াত হয় আমরা যেন নীরবে অন্তত শুনি। বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, এই স্বাধীনতায় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা পারিবারিকভাবে বিধ্বস্ত হয়েছেন, সবাইকে আল্লাহ যেন তাদের কর্মফল, ভালো কর্মফল দেন, সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, আপনি জানেন আমরা কেমন এখানে মোনাজাত হাত করেছি, আমাদের সকলের হাতকে আপনি কবুল করেন। এই 2024 সালের জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, উল্লেখ্য আবু সাঈদ, মুগ্ধ, এরকম অনেক অজানা জানা অজানা যারা শহীদ হয়েছেন, তাদের শাহাদাতকে তুমি কবুল করো। তাদের পরিবারকে তুমি তাদের এই শাহাদাতের শোক সইবার ক্ষমতা দান করো। আল্লাহ, আমাদেরকে তুমি ধৈর্যশীল করো।
আমাদেরকে তুমি বিনয়ী করো আল্লাহ, যেভাবে তুমি সূরা আহজাবে বলেছো যে প্রত্যেকটা মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত তারিকিন তারিকাত অর্থাৎ সকল মুমিন মুমিনাত পুরুষ এবং মহিলা তারা যদি সত্য কথা বলে, ধৈর্যশীল হয়, বিনয়ী হয়, রোজা রাখে, দান সৎকার করে, তোমাকে স্মরণ করে এবং তারা যদি ফাহিশার কাজ থেকে বিরত থাকে, তাহলে তুমি গ্যারান্টি দিয়েছো যে তাদেরকে তুমি মাগফিরাত দেবে এবং তাদেরকে তুমি সঠিক প্রতিদান দেবা। আমাদেরকে তুমি সেই সঠিক প্রতিদান পাওয়ার জন্য ওই রকম ধৈর্যশীল তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে পরম সহিষ্ণু হিসেবে কবুল করো আল্লাহ। আমরা যেন জুলুম অত্যাচারের মধ্যে পড়ে না যাই, আমরা যেন জালিম না হই, আমরা যেন মাজলুম না হই, সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। তুমি আমার এই বাংলাদেশকে কবুল করো, এই বাংলাদেশের 24-এর স্বাধীনতাকে তুমি কবুল করো আল্লাহ। আমার এই দেশের দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে তুমি তোমার কুদরতি মোকাবেলার মাধ্যমে সেটাকে তুমি প্রতিহত করে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والحمد لله رب العالمين. ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এই সাথে সভাপতির অনুমতি ক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।